হ্যাঁ, এবার কি প্রবলেম হয়েছিল বলছিলেন, আপনাকে দেখান। হ্যাঁ, কালকে স্যার অ্যাকচুয়ালি আমি দেখছিলাম ওটা, ওই ভিডিওটা। তো ভিডিওতে যে একটা জিনিস জাস্ট একটু মানে অসুবিধা হচ্ছিল স্যার, এটা হচ্ছে ওই পোস্টিং পিরিয়ড ভ্যারিয়েন্ট। হুম পোস্টিং পিরিয়ড ভ্যারিয়েন্টটা আমরা বানালাম, ঠিক হুম আছে। হুম। বানানোর পরে সেভ করা হয়ে গেল, সব ঠিক আছে। এবারে স্যার যখন ওই যেখানে আমাদের ওই আমরা রোলটা যেখানে ডিফাইন করছি, মানে পোস্টিং পিরিয়ড কবে থেকে কবে অবধি দিলাম আমি, তারপরে কোন রোল যেটা প্লাস করে যেটা আমরা ওখানে দিলাম। তো হুম। স্যার কি ওখানে যে আবার আমরা আবার একটা নিউ টাস্ক বা ক্রিয়েট করছি, ওখানে আবার ওখানে নিউ করে করতে হয়, নট নতুন করে, নিউ করে টাস্কটা অ্যাসাইন করতে হয়। তো তাহলে স্যার পোস্টিং পিরিয়ড যেটা আমি বানালাম, তাহলে সে তার মানে সেখানে তো কিছু আমরা করলাম না। পোস্টিং পিরিয়ডটা আগে নর্মালি বানাচ্ছি, ঠিক হ্যাঁ, আছে, বানিয়ে সেটা হ্যাঁ, কোম্পানি করে অ্যাসাইন করে রাখছি। এইবার হ্যাঁ, প্রতি মাসের কাজ হচ্ছে আমার প্রত্যেক মাসের পিরিয়ডটাতে খুলতে হবে। হ্যাঁ। তো সেই পিরিয়ডটা আমরা ওখান থেকে খুলছি। সেটা স্যার কোথা থেকে যেটা ওবি আমি ফাইভ টু, দেখছিলাম সেখান। ওবি 5 2 করে যেখান থেকে নিউ এন্ট্রিজ করে। আমি হ্যাঁ, নিউ এন্ট্রিজ তো একবারই করব না, নিউ এন্ট্রিজ তো হ্যাঁ, বারবার হ্যাঁ, করব না। নিউ না। এন্ট্রিজ আমি একবারই করব। করে আমি কি করব না, সেখান থেকে আমি আলটিমেটলি ওই জায়গাটাকে পুরো খুলে রাখবো, ব্যাস। কিন্তু স্যার পোস্টিং পিরিয়ডে আমি তো স্যার কোনো কিছু ওই যেমন আমরা কিছু অ্যাড করি বা মানে আমরা ফিচার্স গুলো দিই, সেগুলো তো কিছু পোস্টিং দিলাম না। পিরিয়ডে তো আমি কিছু ভেরিয়েন্টটা ক্রিয়েট করছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, ভেরিয়েন্টটা ক্রিয়েট তারপর ওই করছি। ভেরিয়েন্টটাকে ওপেন ক্লোজ করছি এভরি মান্থে। আমার তো পোস্টিং পিরিয়ডে আর নতুন করে কিছু বলার নেই। ফিচার্স বলতে ওপেন ক্লোজ, ওপেন ক্লোজটা করছি আমরা ওখান থেকে। সেখানে যে সব একবারই আমি সাধারণত ফিচার্স দিয়ে দিই, দিয়ে সেটা আলটিমেটলি প্রত্যেক মাসে একবার ওপেন একবার ক্লোজ এই করবো। আচ্ছা স্যার, সেটা কি কোনো মতে এখান থেকে করা যাবে, মানে দেখা যায় যে আমি এইভাবে ক্লোজ ওপেন করছি, এইভাবে ক্লোজ হ্যাঁ, তা করছি। আপনি তো নিজে হাতে করে ম্যানুয়ালি তো করবেন আপনি। আচ্ছা, সেটা আমরা এখনো করিনি কি, সেটাই একটু জাস্ট আমার ওপে কনফিউশন কেন, হচ্ছে। ওবি 5 2 করে করেছেন তো আপনি? হ্যাঁ, ও ক্রিয়েট করেছি আমি। হুম এবার ধরুন আমি কোনো পোস্টিং পিরিয়ড অন করলাম, হুম আবার আমি পোস্টিং পিরিয়ডটা ক্লোজ করলাম, আবার হুম মে মাসে গিয়ে অন করলাম। হুম। তো এই জিনিসটা একটু দেখতে চাইছি, হ্যাঁ, একটু দেখুন না, সমস্যাটা হচ্ছে। কোনো অসুবিধা নেই, করুন না, কোনো অসুবিধা নেই, করুন। একবার স্যার, রিস্টোরিং ভার্চুয়াল মিটি কি? স্যার ওপেন হয়েছে। হ্যাঁ, এবার আপনি এটা এ করুন, লগ ইন করুন। এটা ইয়েস করবো স্যার? হুম, ইয়েস করে আপনি এ করে দিন। এটা কোথায় ছিল? লগ অন করবো? হ্যাঁ, লগ ইন করুন। এটাকে স্ক্রিনটাকে একটু বড় করে দিন। হুম।
ওপরে ক্লায়েন্টটাকে দিন 800, এটা লিখে রাখুন, ক্লায়েন্ট 800, ওপরে ক্লায়েন্ট দিন 800, not responding. এখন কিছু করবেন না, অনেকবার ক্লিক হয়ে গেছে। আবার কি অন করবো? কোথায় এসি বন্ধ হয়ে গেল নাকি? হ্যাঁ, সে আবার কি, এই ভিএম মাস্টার। চলান। এইখানটা স্যার সরছে আসছে। ওখানে হবে এসএপি ইউজার। ইন্ডিয়া 1 টু এসএপি ইউজার স্মলে হবে, সব ক্যাপসে কোনোদিন কিছু ক্যাপসে হয় না এখানে। ওপরটা স্মলে করুন এসএপি ইউজারটাকে। পাসওয়ার্ড ইন্ডিয়া 1 2 3। मैं खुद की कोचिंग क्लासेस स्टार्ट करना चाहती हूँ। गूगल प्ले स्टोर से टीचमेंट ऐप डाउनलोड करो। হয়ে গেছে, হ্যাঁ, এটাকে বড় করুন। এবার দেখান ওবি 5 টুতে যান।
এবার যান আপনার আপনার পজিশনে যান, পজিশনে গিয়ে আপনার আপনার এই বটনটা বার করুন। আচ্ছা, এটা চেঞ্জ ডিসপ্লেতে যাবো তাই তো? না না, পজিশনে গিয়ে আগে বটনটা বার করুন, কোন বটনটা আপনার? এই যে আমাদের দেখুন দেওয়া আসছে স্যার 1029। হুম, এই যে স্যার এখানে। তাহলে ওটাকে ডবল ক্লিক করুন। ওইখানে ডবল ক্লিক করুন, এখানে দেখুন এই তো 1 নম্বর পিরিয়ড খোলা আছে, 1 থেকে এপ্রিল আর 2 অবধি মে খোলা আছে। হুম। তাহলে এবার কোনটা বুঝতে পারছি, কী করতে চাইছেন বলুন এবার। এবার স্যার আমি এখানে ধরুন আমি প্রথমে এক এক 1 to 1 করে আমি ক্লোজ করে দিলাম। হুম পরের বার আবার আমাকে এখানে গিয়ে এই OB5 টু ওপেন করে এটাকে আবার 2 to 2 করে দিতে হবে। হুম মানে 2 মেটা করতে হবে না, 2 অবধি খোলা আছে, মে অবধি খোলা আছে। জুনে গেলে তখন আপনাকে আপনার কি চেঞ্জ করতে হবে। মানে ফ্রম পিরিয়ডটা 3 দেবো আর ক্লোজিং মানে 2 পিরিয়ডটাও 3 দেবো তাই তো? শুধু জুনটা যদি 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 আমি জুন করতে চাই। খুলতে চান তাহলে তাই করতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে পোস্টিং পিরিয়ড। আর টলারেন্সটা হচ্ছে যেখানে আমি ওই পার ট্রানজাকশনটা আমি যেখানে মেনশন করে হ্যাঁ, মানে হাইয়েস্ট লিমিট অফ দ্য সিঙ্গেল ট্রানজ্যাকশনস। ঠিক আছে। আরেকটা স্যার জাস্ট ওই রিটেন আর্নিং যেটা আমি দেখছিলাম সেটা হচ্ছে রিটেন আর্নিংটা করতে গেলে এই পিএল প্রফিট এন্ড লসটা করতে গেলে ওটা রিটেন আর্নিং এর যে টিকট সেইখান দিয়ে ঢুকে আগে ওই বেসিক্যালি চার্ট এখানে অফ দেখুন, অ্যাকাউন্টসটাকে অ্যাক্টিভ করতে হবে। দেখুন কনসেপ্টটা আগে ভালো করে বুঝে নিন। আপনি যখন একটা কোনো জিএল ক্রিয়েট করবেন, সেই জিএলটা আইদার ব্যালেন্স শিটের জিএল হবে অথবা প্রফিট অ্যান্ড লসের জিএল হবে। হুম হুম হুম। প্রফিট অ্যান্ড লস বলে তো ইটসেলফ একটা জিএল অ্যাকাউন্ট হয়। হ্যাঁ। এবং যখনই কোনো দেখবেন কোম্পানি ক্রিয়েট করা হয় কোনো জায়গাতে অন্য জায়গাতে, তখন দেখবেন একটা ভেতরে ইনবিল্ড প্রফিট অ্যান্ড লসের কিন্তু তৈরি হয়ে যায়। হুম কেন হয়? এই জন্যই হয়, যখন আপনি একটা জিএল অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন আপনাকে বলতে হবে সেই টাইপটা কি, আইদার ব্যালেন্স শিট অথবা প্রফিট অ্যান্ড লস। ব্যালেন্স শিট বলে কোনো আলটিমেট জিএল হয় না। ব্যালেন্স শিট হচ্ছে একটা স্টেটমেন্ট অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, ঠিক আছে, ওটা সিম্পল স্টেটমেন্ট হিসেবে থেকে যায়। বাট প্রফিট অ্যান্ড লস তো একটা স্টেটমেন্ট নয়, প্রফিট অ্যান্ড লস তো ইটসেলফ একটা জিএল, ঠিক আছে। তো যতক্ষণ না মতো ওই জিএলটা ক্রিয়েট হচ্ছে ততক্ষণ ওই স্টেটমেন্টের জায়গাটা অ্যাক্টিভ হচ্ছে না। হুম তো সেই জন্য আমাদেরকে তখন এখন তাহলে আমাকে একটা প্রফিট অ্যান্ড লসের জিএল আগে ক্রিয়েট করতে হবে। তো আমি যে প্রফিট অ্যান্ড লসের জিএলটা ক্রিয়েট করবো, মেশিন তোমাকে জিএলই ক্রিয়েট করতে দেবে না, কারণ আমাকে জিএল ক্রিয়েট করতে হবে তো জিজ্ঞেস করবে এটা কার জিএল। হুম তোমার তো সেই সেই জায়গাটা নেই, কারণ পিএল তো নেই। PL নেই। এই কারণে এসএপি কি করেছে, এসএপি ওই ইনবিল্ড সিস্টেমের মতো যখনই আপনি একটা কোম্পানি কোড ক্রিয়েট করবেন তখনই একটা পিএল অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, এইটা করেনি। কারণ আপনি যে পিএল আপনি কোন নম্বরে পিএল ক্রিয়েট করবেন, আমরা তো কোনো অ্যাকাউন্ট গ্রুপ নেই। হুম হুম। ভালো করে বুঝুন কনসেপ্টটা, কোনখান থেকে গ্রুপটাকে ডিফাইন করতে তো অ্যাকাউন্ট গ্রুপ তো তবে তো আমরা করতে পারি, তো অ্যাকাউন্ট গ্রুপই তো নেই, তো আপনি কোথায় ক্রিয়েট করবেন? তাহলে আপনাকে অফিসিয়ালি ইনবিল্ট অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করে দিতে হয়, তাই তো নিয়ম অনুযায়ী। হুম হুম হুম। তো সেটা তো করবেন না, কারণ আপনাকে বলছে আপনি অ্যাকাউন্ট গ্রুপে কনফিগারেশন আপনি নিজে করবেন। হ্যাঁ, ভালো করে বুঝুন ব্যাপারটা, ঠিক আছে। তো সেই কারণে ও তখন কি করলো না, এখানে ও তখন জাস্ট দায়িত্বটা রিটার্ন আর্নিংকে দিল, যে বলছে ভাই তোমাকে দিলাম তুমি এটা করো। যখন আপনি রিটার্ন আর্নিংকে দেবেন তখন রিটার্ন আর্নিংয়ে তো আলটিমেট আপনাকে আপনার যে প্রফিট অ্যান্ড লসের যে জায়গাটা ওটাও তো বলতে হবে, যে আপনি ওখানে ওখানে তো আপনাকে মেনশন করতে হবে যে আলটিমেটলি আপনার প্রফিট অ্যান্ড লসের স্টেটমেন্টটাকে আপনি ওখানে অ্যাক্টিভেট করে দিন এবং তার নাম্বার থাকলে নাম্বার দিয়ে দিন, যদি নাম্বার নাও দিতে চান কোনো ব্যাপার নেই, বাট স্টেটমেন্টটাকে জায়গাটাকে অ্যাক্টিভেট করে দিন। রিটার্নিংয়ে কী দেবেন? রিটার্নিংকে বলবেন যে তুমি আমার প্রফিট অ্যান্ড লসের জায়গাটা নাও বা ব্যালেন্স শিট নাও, যেটা ইচ্ছা, ঠিক আছে। তো ব্যালেন্স শিট এখন দরকার নেই, ইনিশিয়ালি প্রফিট অ্যান্ড লস দরকার আছে, তাহলে প্রফিট অ্যান্ড লসের স্টেটমেন্টের জায়গাটা ওকে দিতে হবে, তবেই তো গিয়ে ও আলটিমেটলি প্রফিট অ্যান্ড লস বার করতে পারবে। দেখুন আপনি যদি একটা সিঙ্গেল এন্ট্রি করেন, সিঙ্গেল এন্ট্রি করেও কিন্তু প্রফিট অ্যান্ড লস বার করতে পারেন। হ্যাঁ। তো সিঙ্গেল এন্ট্রি করে যে প্রফিট অ্যান্ড লস বার করবেন, তাহলে আপনি যে যেখানে প্রফিট অ্যান্ড লসের জায়গাটাও অ্যাক্টিভেট না থাকে তাহলে ও বার করবে কী করে? সেই জন্য ওকে কী করতে হয়, ওই পিএল স্টেটমেন্টের জায়গাটাকে অ্যাক্টিভ করে দিতে হয়। ওখানে গিয়ে আমরা পিএল স্টেটমেন্ট অ্যাক্টিভ করে দিচ্ছি, তো ওখানে গিয়ে যখন অ্যাক্টিভ করে দিচ্ছি তখন ন্যাচারালি আলটিমেটলি আমাদের পিএল স্টেটমেন্টটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে ওখানে। এখানে আমি একটা টিকিটটা খুলুন না, OB53 খুলুন, আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। OB53 খুলুন, চার্ট অফ অ্যাকাউন্টস দিন,
এটা এরর দিল। হ্যাঁ OB53 করুন। চার্টার ব্যাংকস দিন। দেখুন যখনই দিলেন এখানে পিএল স্টেটমেন্ট কথাটা লেখা আছে, কিন্তু পিএল অ্যাকাউন্ট নেই। দেখুন ভালো করে দেখুন। ও কিন্তু স্টেটমেন্টের জায়গাটা অ্যাক্টিভ করছে। তারপর পিএল অ্যাকাউন্ট দিয়েছে। এখানে স্যার আমি দেখো পিএল অ্যাকাউন্ট আমি এবার জিএলটা বানাই। এবার ধরুন স্যার আমি পিএল অ্যাকাউন্টের প্রথমটা দিকে আমাকে পিএল অ্যাকাউন্টটা বানাতে না না না, আর না বানানো চলবে। আপনি এই জায়গাটা যখন অ্যাক্টিভ করে দেবেন না, তখন আপনাকে পারমিশন হয়ে গেলে যে পিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। পিএল অ্যাকাউন্টের স্টেট দেখুন এখানে FS00 করুন, দেখিয়ে দিচ্ছি। তখন তো আপনার পিএল অ্যাকাউন্টের স্টেটমেন্ট অ্যাক্টিভ হয়ে গেল। স্যার এটা কি আমি যখনই কোনো জিএল বানাবো, যে কোনো জিএল বানানোর আগে কি আমাকে রিটার্ন যে কোনো কোম্পানি, ভালো করে শুনুন, যে কোনো কোম্পানি করে জিএল ক্রিয়েশনের আগে এটা করতে হবে। আচ্ছা, আগে স্টেটমেন্ট এটাকে অ্যাক্টিভ করতেই হবে রিটার্ন নিয়ে। একদম দেখুন দেখাচ্ছি আপনাকে আমি। ঠিক 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 আছে, বুঝে গেছি। তো এরর দিচ্ছিল না। মানে আমাকে এই পিএল অ্যাকাউন্ট যেটা দেখাচ্ছে এটা জিএল ক্রিয়েশনের জায়গায় যেতে গেলে আমাকে আগে রিটার্ন আর্নিং দিয়ে আগে ওটাকে আমাকে পিএল সিকিউরিটিটাকে মানে করতেই হবে। এখানে দেখুন এখানে এত এরর দিচ্ছে কেন এখন? বাবা, একবার বন্ধ করে চালান। বন্ধ করে দেবো? লগ অন করুন তো। উপরে 800 দিন। না না, SAP ইউজার ট্রি ওখানে ওইসব। বাবা, এত এ করতে হয় না। দেখুন এখানে পিএল স্টেটমেন্টটা, বাহ কি হচ্ছে বলতে, এখানে এত এরকম এরকম হচ্ছে দেখলাম। সবই তো ঠিক আছে, এখানে এত এরকম হয় না। ভাই তো কাজই করতে দিচ্ছে না। দেখুন পিএল স্টেটমেন্টটা, বাহ পিএল স্টেটমেন্ট এখানে অ্যাক্টিভ আছে। ঠিক আছে, দেখিয়ে দিল এখানে। এইটাকে অ্যাক্টিভ করার জন্য কাজ করুন। আপনার আগের দিন কি জিএল ক্রিয়েশন হয়েছিল না? জিএল ক্রিয়েশন হয়েছিল। আমি স্যার এই আপনার একটা কোম্পানি থেকে, হ্যাঁ, যেখান থেকে আপনি করছিলেন, যেখানে দেখাচ্ছে ফিচার্স, আপনার কোম্পানি কোডটা এখানে দিন। আপনার কোম্পানি এখানে কোম্পানি করে হয়নি। ও তাহলে তো লাভ নেই, আপনার কোম্পানি কোডে করতে হবে। নিয়ে হয় তাহলে জিএল ক্রিয়েশন বোঝানোই হয়নি। দেখুন যে একটা আগস বলে একটা কোম্পানি, হ্যাঁ ওখানে কোথা থেকে ফাইন ডিসপ্লে ওইটা। এবার দেখুন জিএল ক্রিয়েশন করতে গেলে এখানে আমাদের দুটো পার্ট আছে। একটা হচ্ছে আমাদের এখানকার যে পার্ট থেকে আমরা পার্টিকুলার জিএল এর ডিটেলসটা দেবো, আর বাঁ দিকের পার্টটা থেকে অপারেশনাল পার্টটা আছে। তো ফার্স্ট হচ্ছে যেখানে আমরা ডিটেলসটা দিচ্ছি সেখানে তিনটে স্ক্রিন আছে। দেখুন টাইপ ডেসক্রিপশন, কন্ট্রোল ডেটা, ক্রিয়েট অবলিক ব্যাংক অবলিক ইন্টারেস্ট। ঠিক আছে, এই যে তিনটে স্ক্রিন, এই তিনটে স্ক্রিনের দুটো ডিভিশন আছে। এটা স্যার হয়ে গেছিল, ওই যে আপনি শর্ট কি অবধি বলে দিয়েছেন, F30 যেটা ছিল শর্ট কি জিএল এর। তাহলে তো আমরা জিএল ক্রিয়েশন হয়ে গেছিল। তাহলে আজকে বোধহয় জিএল ক্রিয়েশন করার কথা। আমি বোধহয় আচ্ছা যে তাহলে আপনাকে জিএল ক্রিয়েশন করতে গেলে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করুন ফার্স্ট। ঠিক আছে, করে আপনার কোম্পানি যখন ব্যাংক জিএল করবেন তাহলে অ্যাসেট তো আছে 1 থেকে 1000 বোধহয়, 1 করুন, ওখানে ট্যাব দিন।
ট্যাব দিয়ে কোম্পানি কোডটা দিন চেঞ্জ করে এটা। এবার দেখুন অ্যাকাউন্ট গ্রুপ চাইছে, অ্যাকাউন্ট গ্রুপটা দেখুন এখানে আমরা কোম্পানি কোড এসে গেছে, অ্যাকাউন্ট গ্রুপটা এখানে চুজ করুন। আপনার যে অ্যাকাউন্ট গ্রুপ আছে অ্যাসেট, ব্যালেন্স শিট। এবার দেখুন শর্ট টেক্সট দিন, ব্যাংকের শর্ট ফর্ম, লং ফর্ম। ঠিক আছে, এবার কন্ট্রোল এটাই যান। এবার দেখুন ব্যাংকের ক্ষেত্রে সাধারণত চারটে অ্যাকাউন্টের মাথায় রাখবেন, এইখানে অনলি ব্যালেন্সিতে লোকাল কারেন্সিতে চেক মারা হয়, টিক মারা হয়। অনলি ব্যালেন্সিতে লোকাল কারেন্সি মানে যে সমস্ত জিএলের ক্ষেত্রে ব্যালেন্সটা আমরা সবসময় জিজ্ঞেস করি অনলি কারেন্সিতে। যেমন ধরুন ব্যাংকের ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারি কত টাকা ব্যাংকে আছে, ক্যাশের ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারি, ঠিক আছে, ক্যাশ ডিসকাউন্টে জিজ্ঞেস করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যখন গুডস রিসিভ কত টাকার হয়েছে সেই ধরনের। তো এই ধরনের চারটে অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের সাধারণত এই অনলি ব্যালেন্সিতে লোকাল কারেন্সিতে টিক মারতে হয়। আদারওয়াইজ জিআরআইআর যেটা, ঠিক আছে। তো এবার অনলি ব্যালেন্সিতে লোকাল কারেন্সিতে টিক মারুন, যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, লাইন আইটেম ডিসপ্লে তো হবেই, জানা কথা, টিক মারুন। শর্ট কি চুজ করুন ড্রপডাউন থেকে। পোস্টিং ডেট, ক্রিয়েট অবলিক ব্যাংক অবলিক ইন্টারেস্ট, ড্রপডাউন। এটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে G005, সেভ। হলো। এইবার আপনি কোম্পানি কোডটা চেঞ্জ করে নিন এখান থেকে। এবার দেখুন এখানে অ্যাসেটের মধ্যে আপনার বেসিক্যালি যদি যান দেখুন আপনার এখানে আইডিবিআই ব্যাংক খোলা হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করে আপনি ধরুন এক্সপেন্ডিচারের কত ছিল, বোধহয় 2001 না 3001 কত ছিল দেখুন, 2001 থেকে ছিল দেখুন, করুন। এন্টার। হ্যাঁ, গ্রুপ চুজ করুন এক্সপেন্ডিচার, বেশ কয়েকটা 4-5টা এক্সপেন্ডিচার বানিয়ে নিন। প্রফিট অ্যান্ড লস তো অটোমেটিক থাকবে, শর্ট টেক্সট লং টেক্সট দিন। তারপর তো রেন্ট করতে পারেন, রেন্ট, ট্রাভেলিং, প্রিন্টিং স্টেশনারি, ইলেকট্রিসিটি, এরকম সমস্ত আছে। পারচেজ, হবে না, হবে না। লাইন আইটেম শর্ট কি, লাইন আইটেম শর্ট কি, শর্ট কি পোস্টিং রেটই রাখুন। ক্রিয়েট অবলিক ব্যাংক অবলিক ইন্টারেস্ট, এখানে ড্রপডাউনে যান, যেহেতু এটা জেনারেল লেজার, এটা হচ্ছে জি, ড্রপডাউনে যান। জেনারেল লেজারের ক্ষেত্রে সব এক্সপেন্সেসের ক্ষেত্রে আমরা G01ই রাখি। সেভ। হলো। এবার আরও 4-5টা করে ফেলুন।
ফিল্ড স্ট্রেসও 001 এর যা যা ফিচার্স আছে এই জিএলটার মধ্যে সেই ফিচার্স গুলো চলে আসবে, হুম, তাই তো স্যার? ফিল্ডে তারপরে আমি ওখানে ঢুকে, ফিল্ডের স্ট্রাকচারগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে ওগুলো। হ্যাঁ এবার ওইখানে ঢুকে আমাকে এবার ওই কোনটা আমি সাপ্রেস করতে যাব, কোনটা ওই করতে হবে, তাই তো? হুম, এখানে তো কিছু নেই স্যার, পরেরটা অবশ্যই এখানে তো একটাই তো স্যার। সেভ। হুম, আরও বাকি 3-4টা করে ফেলুন। সেভ। সেখানে শর্ট কি এটা আসছে না কেন স্যার? শর্ট কি করলেন তো নাকি? শর্ট কিটা করুন এখানে। ও, ওটা আগেরটাও করা হয়। হয়েছে। হয়ে গেল। এবার আসছি জিএল পোস্টিংয়ের কনসেপ্টে। ঠিক আছে, জিএল পোস্টিংয়ের কনসেপ্ট মানে জিএল অ্যাকাউন্ট এন্ট্রি। ঠিক আছে, তো এইটা আমাদের শিখতে হবে। এবার এইটা শেখার আগে মানে হচ্ছে ভাউচার এন্ট্রি যাকে বলা হয়। ঠিক আছে, এবার একটা কনসেপ্ট যে কোনো পোস্টিংয়ের আগে একটা কনসেপ্ট আপনাকে জানতে হবে ফার্স্টেই, যে যে কোনো পোস্টিংয়ের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেই পার্টিকুলার যে পোস্টিং করবেন সেইটা আমরা এসএপি ল্যাঙ্গুয়েজে যেটাকে বলে ডকুমেন্ট বলা হয়। ঠিক আছে, সেই ডকুমেন্টের টাইপ একটা, আর দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে নাম্বার রেঞ্জেস একটা ব্যাপারটা। ঠিক আছে, ডকুমেন্ট টাইপ বলতে কি বোঝাচ্ছে? ডকুমেন্ট টাইপ বলতে বোঝাচ্ছে টাইপ অফ দ্য ডকুমেন্ট। ঠিক আছে, দেখুন রাজীববাবু, আজকে 25 তারিখ হয়ে গেল। ঠিক আছে, আজকে যদি আপনি কোনো কারণে ক্লাসটাকে পোস্টপোন করে পরের মাস থেকে করতেন, এতটা শিখতে পারতেন। সে তো ঠিকই, হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু মানে আমি এই যে নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বললাম, যে বলেছিলাম তখন, এই যে এই দেখুন আজকে আপনি নিজে আমার কোম্পানি কোড থেকে আদার্স জায়গা থেকে ঢুকে কিন্তু জিএল সম্বন্ধে আইডিয়া করতে পারছেন। ঠিক আছে, তো এইটা তো অনেক ব্যাকওয়ার্ড না, এবার আপনি যতটা যাবেন ততটা ফোর্সফুলি এগোতে পারবেন নেক্সট মাসে। ঠিক আছে, এটাই। তো দেখুন এবার যে ডকুমেন্ট টাইপ ব্যাপারটা কি, ডকুমেন্ট টাইপ ব্যাপারটা হচ্ছে টাইপ অফ দ্য ডকুমেন্ট। যেমন ধরুন আমরা যখন পেপারগুলো যখন কেউ বিক্রি করে রাস্তাঘাটে, দেখুন অনেক হকাররা বিক্রি করে বা
স্টলে বিক্রি হয়, তাহলে আমরা যে পেপারটা কিনবো সেই পেপারটা কী দেখে কিনি না উপরে নামটা দেখে কিনি, তো যে পার্টিকুলার পেপারটার উপর যে নামটা লেখা আছে সেইটার উপর বেস করে আমরা যে পেপারটা কিনতে যাবো, ঠিক আছে। তাহলে আমাকে আইডেন্টিফাই করে দিচ্ছে পার্টিকুলার কি না, ওই ওপরের নামটা আইডেন্টিফাই করে দিচ্ছে ওই পেপারটা কোন পত্রিকার অফিসের থেকে বেরিয়েছে। ডকুমেন্ট টাইপও ঠিক তাই, ডকুমেন্ট টাইপও ডিফাইন করবে আপনি এটা কী টাইপের ডকুমেন্ট, এটা কি জিএল পোস্টিংয়ের ডকুমেন্ট, নাকি এটা ভেন্ডার ইনভয়েসের ডকুমেন্ট, নাকি এটা ভেন্ডার পেমেন্টের ডকুমেন্ট, নাকি এটা কাস্টমার ইনভয়েস, নাকি না কাস্টমার পেমেন্ট, কী আছে, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার কনসেপ্ট বেসিক, ঠিক আছে। নেক্সট যে জায়গাটা আছে সেটা হচ্ছে আপনার নেক্সট কনসেপ্ট যেটা আছে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে নাম্বার রেঞ্জেস। নাম্বার রেঞ্জেস বলতে কী বোঝায়, ধরুন আপনি একটা পার্টিকুলার ডকুমেন্ট কতগুলো পোস্টিং করতে চাইছেন, ঠিক আছে, তার আনুমানিক রেঞ্জ আপনাকে আগে থেকে বলে দিতে হবে। যতগুলো পোস্টিং করবে তার থেকে বেশি রেঞ্জ বলুন, নট অ্যান ইস্যু, বাট আপনাকে আগে থেকে বলে দিতে হবে। যেমন আপনি অ্যাকাউন্টের ক্ষেত্রে বলে দিয়ে এসছেন অ্যাসেট কতগুলো পোস্টিং করতে চাইছেন, লাইবিলিটি কত, ইনকাম কত, এক্সপেন্ডিচার কত, ঠিক আছে। এখানেও কিন্তু আপনাকে রেঞ্জ আগে থেকে বলে দিতে হবে যে আপনি কত পার্টিকুলার ডকুমেন্ট পোস্টিং করতে চাইছেন, ঠিক আছে। সেই রেঞ্জটা সে 1000, 2000, 5000, 2 লাখ, 5 লাখ যাই হোক না কেন, ওকে। এবার ওই যে রেঞ্জটা কার মধ্যে স্টোর থাকবে না নাম্বার রেঞ্জের মধ্যে। দেখুন আপনি যখন অ্যাসেটের অ্যাকাউন্ট গ্রুপের মধ্যে এএসএসটি করে অ্যাসেট অ্যাকাউন্ট বা লাইবিলিটি অ্যাকাউন্ট করেছেন, ওইখানে গিয়ে করেছেন কি ফর্ম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, ফর্ম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট যে রেঞ্জটা কার মধ্যে স্টোর রয়েছে না ওই পার্টিকুলার অ্যাকাউন্ট গ্রুপ যেটা বানিয়েছেন অ্যাসেট লাইবিলিটি ইনকাম তার মধ্যে স্টোর রয়েছে ওই পার্টিকুলার ভেরিয়েবলটার মধ্যে, ঠিক আছে। তাহলে এইখানেও যখন ডকুমেন্ট টাইপের রেঞ্জটা বলবেন কত পার্টিকুলার ডকুমেন্ট হবে, সেই রেঞ্জটাও স্টোর কোথায় থাকবে না পার্টিকুলার নাম্বার রেঞ্জের ওই ডকুমেন্ট নাম্বার রেঞ্জের মধ্যে। ডকুমেন্টের মানে রেঞ্জ, ঠিক আছে, কোনো দিন ডকুমেন্ট টাইপের মধ্যে স্টোর থাকে না। ভালো করে শুনুন, ডকুমেন্টের রেঞ্জ কোনো ডকুমেন্ট টাইপের মধ্যে স্টোর থাকে না, স্টোর থাকে নাম্বার রেঞ্জের মধ্যে, ঠিক আছে। তা খুব স্বাভাবিকভাবে যে এই নাম্বার রেঞ্জের আপনার সঙ্গে এই ডকুমেন্ট টাইপকে লিঙ্ক করতে হবে, তবে তো কি আলটিমেটলি আপনি ডকুমেন্ট টাইপটা যখন চুজ করবেন তখন 1 2 3 4 5 6 করে অটোমেটিক্যালি আসবে। কনসেপ্টটা ক্লিয়ার তো? তো এই কারণে এইখানে যে তাহলে তিনটা কনসেপ্ট হয়ে গেল, একটা হচ্ছে ডকুমেন্ট টাইপ, একটা হচ্ছে নাম্বার রেঞ্জেস এবং রেঞ্জ অফ নাম্বার রেঞ্জেস এবং অ্যাসাইন ডকুমেন্ট টাইপ উইথ নাম্বার রেঞ্জেস, তাই তো? তাহলে কী কী হলো, ডকুমেন্ট টাইপ, নাম্বার রেঞ্জেস, অ্যাসাইন নাম্বার রেঞ্জেস উইথ ডকুমেন্ট টাইপ অ্যান্ড রেঞ্জ অফ নাম্বার রেঞ্জেস। এখানে এসএপি কী করেছে, একটা স্ট্যান্ডার্ড সিস্টেমে সে ডকুমেন্ট টাইপ ক্রিয়েট করে রেখেছে, সেই পার্টিকুলার ডকুমেন্ট টাইপের এগেনস্টে একটা নাম্বার রেঞ্জও ক্রিয়েট করেছে এবং ওই পার্টিকুলার নাম্বার রেঞ্জটাকে ওই পার্টিকুলার ডকুমেন্ট টাইপের সঙ্গে অ্যাসাইন করেও রেখে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের কাজটা কি থেকে যাচ্ছে, আমাদের কাজটা থেকে যাচ্ছে যে ওই পার্টিকুলার যে রেঞ্জটার নাম্বার রেঞ্জটার রেঞ্জ কত হবে সেটাকে ডিফাইন করা, পার্টিকুলার নাম্বার রেঞ্জটার রেঞ্জ কতটা হবে সেটা ডিফাইন করা, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের মেন কাজ থেকে যাচ্ছে, ক্লিয়ার? তো আমরা আলটিমেটলি ওই পার্টিকুলার নাম্বার রেঞ্জের রেঞ্জটা ডিফাইন করব, ক্লিয়ার? তাহলে আমাদের টি কোড হচ্ছে OBA7। OBA7 পজিশন না নিউ এন্ট্রিজ কোনো অলরেডি করা আছে। ডকুমেন্ট টাইপ হচ্ছে জিএল পোস্টিংয়ের ডকুমেন্ট হচ্ছে SA, এন্টার, এন্টার, এস এর উপর ডাবল ক্লিক, দেখুন নাম্বার রেঞ্জ 01, ঠিক আছে, 01, তার মানে এস এর নাম্বার রেঞ্জ 01, আমাদেরকে 01-এর রেঞ্জটা বলতে হবে, ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 দেখুন রিভার্স ডকুমেন্ট টাইপ হচ্ছে AB,
রিভার্স ডকুমেন্ট টাইপ বলতে কি বোঝাচ্ছে, যখন আপনি একটা জিএলকে পোস্টিং করছেন, সেই জিএলকে পোস্টিং করার পর সেই পার্টিকুলার জিএল ধরুন একটা দুটো তিনটে চার পাঁচটা পোস্টিং করলে দেখা গেলো কোনো একটা পার্টিকুলার জিএলকে আপনার এ করতে হবে, কিরম বলো ওটাকে, রিভার্স করতে হবে, ভুল হয়ে গেছে, কারণ এখানে তো ভুল হলে কোনো ডিলিট করার অপশান নেই, রিভার্স। ঠিক আছে, যখন রিভার্স করতে যাবেন তখন কি হচ্ছে দেখছেন যে আপনাকে বলা হচ্ছে এখানে যে রিভার্সের জন্য আলাদা ডকুমেন্ট টাইপ ক্রিয়েট হলো এবি বলে, সেই ডকুমেন্ট টাইপটা। এবার যখন আপনি প্রথম নাম্বার রেঞ্জ দেখছেন, প্রত্যেকটা ভাউচারে তো এক সিঙ্গেল সেপারেট নাম্বার রয়েছে 1 2 3 4 5, রাইট? তো এবার রিভার্স ডকুমেন্ট টাইপটা এবি হলো, তার নাম্বারিং কত হবে 6, কারণ একই নাম্বারিং চুজ করেছে, দেখুন দুজনেরই 0 1, ঠিক আছে, ওই একই নাম্বারিং সিরিজকেই ওরা ফলো করবে। ঠিক আছে, তো রিভার্স ডকুমেন্ট টাইপ তখন লাস্ট নাম্বারের যেটা নেওয়া হয়েছে তারপরেরটা নিয়ে নেবে। বুঝতে পারলেন কি পারলেন না? না এখানটা একটু ধরুন রিভার্স ডকুমেন্টটা একটু বুঝতে পারলাম। ডকুমেন্ট হতে এবার তার তো একটা নাম্বার হবে, এবি এবি ডকুমেন্টের তো একটা নাম্বার হবে। তো আপনি তো জিএল পোস্টিংয়ের ডকুমেন্ট টাইপটা যখন করেছেন, এসএগুলো এসএ যে পোস্টিং করেছেন, এসএগুলো তো হচ্ছে 5টা হচ্ছে 1 2 3 4 5 হয়ে গেছে। তারপর পরের ডকুমেন্টটা কত হবে, 6 হবে, কারণ তো নাম্বার তো 1 0 1, ওর মধ্যে তো আপনি বলে দিয়েছেন 1 থেকে 100 কি 1 থেকে 500 কি 1 থেকে 1000, যাই নাম্বারিং হোক না, ওই ডকুমেন্ট টাইপটা এসএ এসএ প্লাস এবি বোথ, দেখুন মাঝখানে ওটা রয়েছে এসএ প্লাস এবি বোথ, এসএ প্লাস এবি বোথ সেম। এটা তো ডকুমেন্ট টাইপ তো এসে দিচ্ছেন, তাহলে এই যে আপনি বলছেন যে রিভার্স ডকুমেন্ট টাইপ এবি, হ্যাঁ, তো তো সেখানে ওরা তো মেনশন করে দিয়েছে ওটাই, যে এই যে এসএ আর এবির মাঝখানে 0 1, তার মানে কি এস এর জন্য 0 1, এবির জন্য 0 1। আচ্ছা এবার বুঝতে পারলেন? তো ন্যাচারালি কেছে আপনি যদি 6 এর পর যদি আবার একটা জিএল পোস্টিং করতেন তাহলে হয়ে যাবে 7। ঠিক আছে, কারণ এইটা কোনো সময় মাথায় নেবেন না যে আপনাকে আবার 1 থেকে হবে। ঠিক আছে, কারণ আমরা নকবের নামটা 1, ওটা এবির জন্য তো আলাদা নাম্বারেজ করেনি, নাম্বারের সাথে একই আছে। তাহলে স্যার একটা জিনিস তাহলে ধরুন অন্যান্য যে কোনো ডকুমেন্ট টাইপ আছে প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে রিভার্স থাকবে? একদম আছে, প্রত্যেকে 1 আছে। আচ্ছা তাহলে সেক্ষেত্রে ওই একটা ওই দেখান দাঁড়ান এটা এটা ডাউটটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আপনাকে বলে দিচ্ছি এখানে 1 মিনিট, হ্যাঁ এই যে দেখুন ভেন্ডার ইনভয়েস কেআর, ঠিক আছে, এর ডকুমেন্ট টাইপ হচ্ছে 19, দেখুন রিভার্স হচ্ছে কেউ যে হবে তাও কিন্তু 19 নাম্বারিং ফলো করবে। আচ্ছা ঠিক আছে, আপনি 5টা ইনভয়েস করলেন, একটা করে মানে এন্ট্রি দা রিভার্সের হ্যাঁ আলাদা করে আছে। ঠিক আছে, ক্লিয়ার এই জায়গাটা, এই জায়গাটা খুব শক্ত জায়গা, এটা আমি নিজেও প্রথম জীবনে বুঝতে পারিনি। আচ্ছা এবার দেখুন এইখানে প্রথম দিকে এই যে ডকুমেন্টে এই জিএলগুলো আছে, কী ধরনের জিএলগুলো আপনাকে নিয়ে কাজ করতে পারে, এখানে অ্যাকাউন্টস টাইপস অ্যালাউড বলে এখানে কী কী ধরনের জিএল সব মেনশন করে দিয়েছে। ওকে, এবার ধরুন আপনি যখন জিএল পোস্টিং করতে যাবেন, পোস্টিং করতে গেলে তো আপনাকে একটা অ্যাকাউন্ট ধরুন পেমেন্ট করলে তো ব্যাংক থেকে টাকা বেরোবে, তো এই মুহূর্তে তো ব্যাংকে টাকা নেই। ঠিক আছে, তাহলে এই জিএল পোস্টিং যে করছেন তার ক্ষেত্রে নেগেটিভ পোস্টিংটা এখানে পারমিট করা রয়েছে, সেটা হচ্ছে বলে দেওয়া হয়েছে। ওকে, তো আপনি এখানে যে নাম্বারে যে ক্লিক করুন, নাম্বারে যে হ্যাঁ এখানে কোম্পানি কোড দিন, এবার এইখানে ওপরের ইন্টারভালটা হচ্ছে দেখবার জন্য কি ইন্টারভাল রয়েছে, আর স্ট্যাটাসটা হচ্ছে কি পজিশন রয়েছে। তো আমাদের তো এখন কিছুই হয়নি, শুধু এখন তো ক্রিয়েট করতে হবে আগে, সেটা ক্রিয়েট করতে গেলে সবসময় নিচে যে চেঞ্জ ইন্টারভাল এখানে ক্লিক করতে হবে। এবার হচ্ছে যে নতুন অ্যাড করতে হবে, তখন হচ্ছে প্লাস ইন্টারভাল। তাহলে নাম্বারেজ কত ছিল, 01 দিয়ে দিন, ইয়ার হচ্ছে 2021, ফর্ম নাম্বার ড্রপডাউন থেকে চলে যান, ডবল ক্লিক, 2 নাম্বারটা হচ্ছে 1000। হ্যাঁ ওটা এই নাম্বারটা পুরো অ্যালার্ট করা আছে, আপনি কোনো সময় কিন্তু এন্টার মারবেন না। হ্যাঁ এই যে 2 নাম্বারটা যেটা আছে, এই নাম্বারটা মানে হচ্ছে টোটাল এত ভাউচার করতে পারেন সব রকম মিলে, কিন্তু নট অনলি জিএল পোস্টিং, সব রকমের জন্য। আপনি যদি শুধু জিএল পোস্টিং এটাকে অ্যালার্ট করে দেন তাহলে আর অন্য কাজ করতেই পারবেন না। তো সেই জন্য এটাকে 2 নাম্বার সবসময় নাম্বারেঞ্জ করার সময় মনে রাখবেন 2 নাম্বার চেঞ্জ করতে হবে, ফর্ম নাম্বার কোনোদিন চেঞ্জ হবে না। ঠিক আছে, তো 2 নাম্বারটাকে মুছে দিন, ওখানে পুরো মুছে দিন, দিয়ে ধরুন এখানে 1000 করবেন তো 1000 লিখে দিন।
আচ্ছা দেখুন ETS-এর এটা কি ম্যাক্সিমাম নিতে পারে 999 যেটা দেখালো? ওটা যত 10টা নয় ম্যাক্সিমাম আছে, ঠিক আছে, ওর বেশি করা যায় না। আচ্ছা এবার দেখুন কারেন্ট নাম্বার 0, মানে কি এখন কোনো জিএল পোস্টিং হয়নি, ন্যাচারালি জিও। আচ্ছা এবার ধরুন আপনি যদি এখানে এন্টারপ্রাইজ যখন সেভ করে দেবেন, এই মেশিন কিন্তু অটোমেটিক্যালি ভাউচার 1 2 3 4 5 6 করে অটোমেটিক নিজের মতো করে নিয়ে নেবে, কারণ যেহেতু আপনি নাম্বার মেনশন করে দিয়েছেন। বাট আপনি যদি মনে করেন যে না, অনেকে বলেন না আমি এক্সটার্নাল বাইরে থেকে ম্যানুয়ালি দেবো, ম্যানুয়াল নাম্বারেজ করতে গেলে তখন এখানে এক্সটার্নাল চেকবক্সে ক্লিক করতে হবে। তখন আপনাকে প্রত্যেকবার ইনভয়েস করার বা ডকুমেন্ট পোস্টিং করার আগে নাম্বারিংটা ম্যানুয়ালি দিতে হবে, ঠিক আছে। এটা কেউ করে না, আমি সাথে করলাম, বলে দিলাম কনসেপ্টটা, প্লাস এন্টার মেরে সেভ করে দিন, সেভ। কন্টিনিউ। স্যার এই যে ডকুমেন্টটা হাজারখানা বানানো হলো, মানে এখানে স্যার এসে যেটা বললেন যে ডকুমেন্ট জার্নাল বলুন বা কাস্টমার ইনভয়েস সব, না কাস্টমার নয়, শুধু অনলি জিএল পোস্টিং। অনলি জিএল পোস্টিং, জিএল আর জিএল তার রিভার্সাল। একদম অনলি, ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা ডকুমেন্ট ক্রিয়েশনে ঢুকছি, জিএল পোস্টিংয়ে ঢুকছি। জিএল পোস্টিং আমরা দুরকমভাবে করব, যে কোনো জিনিস দুরকমভাবে করা যায়। একটা হচ্ছে আপনার পোস্টিং কি দিয়ে, একটা হচ্ছে ইজি অ্যাক্সেস। আগে পোস্টিং কি দিয়ে কীরকমভাবে ব্যাপারটা সেটা দেখি। জিএল পোস্টিংয়ের পোস্টিং কি দিয়ে জিএল পোস্টিং করার টিক হচ্ছে F-02, F-02। প্রত্যেকটা কনসেপ্টই ধরে ধরে না বোঝানো যায় তাহলে আলটিমেট আপনি, আর এটা যে আপনি নিজের হাতে করছেন, ঠিক আছে, এটাতে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ। আমি যদি নিজে আমার মেশিনে বসে দেখিয়ে দিতাম, ঠিক আছে, তাহলে আপনার কোনোদিন আপনি এই লেভেলে শিখতে পারতেন না। এবার দেখুন এই যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে ডকুমেন্ট হেডার পার্ট বলা হয়, ঠিক আছে, ডকুমেন্টের হেডার পার্ট, ওপরের পার্টটাকে, ঠিক আছে। এই পার্টটা ডাইরেক্টলি পিআরডি সার্ভার মানে প্রোডাকশন সার্ভার স্টোর হয়, ওকে। তো দেখুন এখানে দুটো ডেট এসছে, ডকুমেন্টেড, পোস্টিং ডেট। যে কোনো পোস্টিংয়ের ক্ষেত্রে দুটো ডেট আছে, একটা হচ্ছে ডকুমেন্টেড, একটা হচ্ছে পোস্টিং ডেট। মানেটা কি? ডকুমেন্টেড মানে হচ্ছে যে ডকুমেন্টটার থেকে দেখে আপনি পোস্টিং করছেন, যে ডকুমেন্ট দেখে আমি পোস্টিং করছেন, ঠিক আছে, যে ডকুমেন্ট দেখে, মানে আপনার হাতে একটা ভাউচার রয়েছে, বিল আছে, হ্যাঁ, সেইটা দেখে পোস্টিং করছেন, ঠিক আছে। যে ডকুমেন্ট দেখে পোস্টিং করছে সেটা হচ্ছে ডকুমেন্টেড। আর পোস্টিং ডেট মানে যেদিনকে পোস্টিং করছেন, সেটা হচ্ছে পোস্টিং ডেট, অ্যাকাউন্ট সেটা হিট করবে। ক্লিয়ার? তো ডকুমেন্ট ডেট পোস্টিং ডেটের সেম হতে পারে, ডকুমেন্ট ডেট সবসময় পোস্টিং ডেটের আগে হবে, বাট ডকুমেন্ট ডেট কোনোদিন পোস্টিং ডেটের পরে হবে না। ভালো করে শুনুন কথাটা, ডকুমেন্ট ডেট পোস্টিং ডেটের সঙ্গে ইকুয়াল হতে পারে, ডকুমেন্ট ডেট পোস্টিং ডেটের সঙ্গে আগে হতে পারে, পোস্টিং ডেট থেকে আগে হতে পারে, আগে বা হবেই হয়, বাট কোনো দিন, কারণ হচ্ছে আপনার তো বিল পরের ডেটে আসছে, আপনি আগে পোস্টিং করছেন, তো হতে পারে না, হয় কি? ক্লিয়ার? এবার ডকুমেন্ট ডেট পোস্টিং ডেট ডকুমেন্ট ডেটের সেম হতে পারে, পোস্টিং ডেট ডকুমেন্ট ডেটের পরে হবে, বাট পোস্টিং ডেট কোনো দিন ডকুমেন্ট ডেটের আগে হবে না। একদম পরিষ্কার, একদম পরিষ্কার। এবার ডকুমেন্ট ডেট চুজ করুন। এবার দেখুন জিএল পোস্টিংয়ের ডকুমেন্টেড, এখন যেহেতু আপনি F-02 করেছেন, F-02 মানে জিএল পোস্টিং অটোমেটিক এসে নিয়ে নিয়েছে, দেখেছেন, কোম্পানি কোড কারেন্সি সব কিছু। এবার দেখুন পোস্টিংকের কনসেপ্ট, পোস্টিং কি, ব্যাপারটা কি, পোস্টিং কি ডিফাইন করে, কি পোস্টিং কি ডিফাইন করে কোন অ্যাকাউন্টটা ডেবিট হবে আর কোন অ্যাকাউন্টটা ক্রেডিট হবে। পোস্টিং কি ডিফাইন করবেন, কোন অ্যাকাউন্টটা ডেবিট হবে, কোন অ্যাকাউন্টটা ক্রেডিট হবে। ক্লিয়ার? পোস্টিং কি ডিফাইন করবে, কোন অ্যাকাউন্টটা ডেবিট হবে, কোন অ্যাকাউন্টটা ক্রেডিট হবে। একদম ক্লিয়ার? জিএল পোস্টিং এর ক্ষেত্রে এখানে সব প্রিডিফাইন করা আছে,
জিএল পোস্টিংয়ের ক্ষেত্রে পোস্টিং কী হচ্ছে এই ক্লাসটা আমি ইউটিউবে দেবো, কিন্তু খুব ভালো করে করুন। কারণ আপনাকে আমি আজকে এটা বুঝিয়েছি একটু অন্য আইডিয়াতে। কী নাম বলো ওটাকে, পোস্টিং পিরিয়ডটা। এই এতটা ডিটেলসে সাধারণত কাউকে ঢুকি না, ঠিক আছে? পরিষ্কার বলে দিলাম যে কারণ যার অতটা ডিটেলস দেখুন, আমার পক্ষে তো সম্ভব না যে আমার নিজস্ব কোয়ারিগুলোকে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া। আচ্ছা। এবার আপনার কোয়ারিজ ছিল, আপনি কোয়ারি করেছেন মানে আপনি ঘেঁটেছেন ওটাকে, ঘেঁটে আপনার মনে হয়েছে না এখানে আরও ডাউটস ক্লিয়ার করার আছে আমার। যার এই জায়গাটা নেই তাকে আমি কী করে নিয়ে এই জায়গাটা তৈরি করবো বলুন তো? সেটাই। তো এবার দেখুন এখানে সব তৈরি করা আছে, এখানে ইনবিল্ট 40 জি ফর অ্যাকাউন্ট টাইপ জেনারেল লেজার, ডি ফর ডেবিট, 50 জি ফর অ্যাকাউন্ট টাইপ, সি ফর ক্রেডিট। একদম ক্লিয়ার। তাহলে জিটা মানে কি বলছেন? যে জেনারেল লেজার, এডিকে এমএস আছে সেই জেনারেল লেজার, ঠিক আছে? এবার হচ্ছে যে এখানে সবসময় পোস্টিং কি প্রথমে যেটা আসবে সেটাকে চেঞ্জ করবেন না যে কোনো এন্ট্রির ক্ষেত্রে। 40 এসছে মানে আমাকে জেলকে ডেবিট করতে বলছে, তো ড্রপ ডাউন, এটা হচ্ছে ড্রপ ডাউনে চলে যান। গিয়ে দেখুন যেই যাবেন এখানে আপনার চার্ট অফ অ্যাকাউন্টসটা শো করছে কিনা দেখে নেবেন। যদি শো করে ওকে, না শো করলে ম্যানুয়ালি দিয়ে দেবেন, এখানে কন্টিনিউ করবেন। এটা কি স্যার 500টা? 500টা ম্যাক্সিমাম জেল শো করতে পারে, ঠিক আছে? আচ্ছা। কন্টিনিউ করুন, মানে আপনি 5000-এ করে দিতে পারেন যদি আপনি বেশি জেল হয়ে যায়। ওকে, এবার আপনার কী হবে না, আপনি ধরুন রেন্ট পেমেন্ট করবেন। রেন্ট অফিস স্পেসকে ডবল ক্লিক করুন, এন্টার এন্টার এন্টার। এবার এখানে দেখুন কি লেখাটা এলো ওপরে, আইটেম নাম্বার 1 ডেবিট এন্ট্রি 40, ঠিক আছে? অ্যামাউন্ট দিয়ে দিন। এবার যে টেক্সট মিন ন্যারেশন, ক্লিয়ার? এবার হচ্ছে আমরা ক্রেডিট করব। ক্রেডিট মানে হচ্ছে 50 জিএল অ্যাকাউন্ট ড্রপ ডাউন, ওখানে না, এই জিএল অ্যাকাউন্ট ড্রপ ডাউন, এন্টার। মারলে হয়েছে। হ্যাঁ, আই ব্যাংক, এন্টার। দেখুন আজকে যে অ্যামাউন্টটা ডেবিট করেছেন সেই অ্যামাউন্টটিতে ক্রেডিট হবে, ঠিক আছে? কোনো কারণে ধরুন আপনি ভুলে যেতেই পারেন, এখান থেকে ব্যাক করার কোনো অপশান নেই, তাহলে আপনাকে আবার নতুন করে করতে হয় যাতে সেই প্রবলেমটা আপনি না ফেস করেন, ঠিক আছে? সেই জন্য এসএপি কী করেছে, এসএপি এখানে করেছে আপনি যেটা ডেবিট করেছেন সেটাই তো ক্রেডিট হবে সেই অ্যামাউন্টটা। বা আপনি যদি পরপর 5টাও ডেবিট করেন তাহলে সেই 5টা অ্যামাউন্টকে তো মনে রেখে বসে বসে ক্যালকুলেশন করা সম্ভব নয়। তো সেই জন্য এসিবি বলেছে ডেবিট অ্যামাউন্টটাই ক্রেডিট হবে, তখন আপনি স্টার দিয়ে দেবেন। স্টার মানে মেশিন বুঝে যাবে ডেবিট ইজ ইকুয়াল টু ক্রেডিট। ওকে, আচ্ছা এবার হচ্ছে ভ্যালু ডেট। দেখুন এখানে রাইট সাইন আছে, কেন এসছে? আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চুজ না, কেন এলো, হোয়াই ম্যান্ডেটারি, কেন এটা বুঝতে হবে। আগের বার তো ভ্যালু ডেট ম্যান্ডেটারি এলো না। আগে যখন আমি জেল পোস্টিংটা করলেন, যখন রেন্ট অ্যাকাউন্টটা চুজ করলেন, ওখানে তো ভ্যালু ডেট ছিল, ওখানে তো ঠিক মারা এলো না। তাহলে এখানে কেন এলো? কোয়েশ্চেন হচ্ছে ভালো করে বুঝুন যে এই জিএল এর ক্ষেত্রে কেন হলো, আগের বেলা জিএল কেস ছিল, আসেনি তো, তাহলে এখানে কেন হলো? কারণ ওই যে ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট এই গ্রুপটা আমি করেছিলেন, ওখানে লেখা ছিল যে অ্যাকাউন্ট মানে ডকুমেন্ট ক্রিয়েশন, ঠিক আছে? তো ডকুমেন্ট তো এখন তৈরি করছেন, তো ওইখানে আপনি কী করেছেন, G05 করেছেন। G05 মানে কি অব্লিগেটরি ভ্যালু ডেট, অব্লিগেটরি মানে মাস্ট, কম্পালসারি, হ্যাভ টু ডু, ঠিক আছে? তো এখানে আপনাকে ভ্যালু ডেটটা ওই জন্য এলো। ব্যাংকের ক্ষেত্রে অব্লিগেটরি করা আছে, কম্পালসারি করা আছে, ওই জন্য আমরা ভ্যালু রেটটা ওখানে এসছে। ওকে, চুজ করুন এখানে। স্যার ভ্যালু ডেটটা কি? ভ্যালু রেটটা মানে যেদিনকে চেকটা দিচ্ছেন সেই চেকের ডেটটাকে মেনশন করা হয়। বেসিক্যালি হচ্ছে যে মানে ধরুন আজকে আপনি কাউকে যদি 27 তারিখে চেক দেন, তাহলে 27 তারিখে আগে সে ব্যাংকে চেকটা ক্যাশ করতে পারবে না, ঠিক আছে? এটাই এবার হচ্ছে যে টেক্সট, আগের ন্যারেশনটা এখানে হবে। আপনি ভুলে গেছেন, দেবেন না, ধরুন ভুলে গেছেন, কনসেপ্টটা ক্লিয়ার করুন।
ভুলে গেছেন, এসএবি বলছে ভুলে গেলে আপনি এখানে প্লাস সাইন দিয়ে দিন, ঠিক আছে। এবার আপনি যদি দেখতে চান হয়েছে কি না, আপনি এন্টার মারলে দেখুন দুটোই নিয়ে নিয়েছে আপনাকে, আগেরবারে 5000 চাই, এটাও নিয়ে নিয়েছে। আচ্ছা, প্লাস সাইন। প্লাস সাইন দিলে অটোমেটিক আগেরবার নারেশনটা কপি করে নেবে, রাইট। তো এবার হচ্ছে যে আপনাকে এই যে ওভারভিউ বাটনটা আছে, ওভারভিউ বাটনে ক্লিক করুন, ক্লিয়ার, সেভ। হলো, এবার আপনি একটা নিজে এন্ট্রি করুন। আচ্ছা একটা জিনিস দেখি যে এই প্রসঙ্গে, এই যে এন্ট্রিটা করলেন, এই এন্ট্রিটাকে যদি এই মুহূর্তে দেখতে চান ডিসপ্লে, এখানে একটা অপশান আছে ডকুমেন্ট ডিসপ্লে, আপনাকে শো করে দেবে কি ক্লিয়ার, মানে লাস্ট ডকুমেন্টটা আমাকে এখানে এইভাবে ডিসপ্লে দেখিয়ে করুন, দেবে। ওগুলো। তো এবার আপনি নতুন একটা এন্ট্রি করুন, এখানে ভ্যালিডেটটা আর ম্যান্ডেটরি নয়। হুম, ঠিক আছে। হলো, বারবার দেখার দরকার নেই, একবার দেখলেই হবে, ওটা যেমন আছে, ঠিক আছে। হয়ে গেছে, আর একটা করে নিন।
সেভ করে দিন। আচ্ছা, এবার আমরা শিখবো ইজি অ্যাক্সেস মেথড দিয়ে। ইজি অ্যাক্সেস মেথড, রাইট? হোয়াট ডু মিন বাই ইজি অ্যাক্সেস মেথড? মানে হচ্ছে যেটা রিয়েল টাইমে কাজ হয়। FB50, FB50 50, FB50। আচ্ছা, প্রথমত এই FB50 FB60 এগুলো ইউজ করলে আগে কোম্পানি কোডটা চেক করে নেবেন। এখন কোম্পানি কোড অন্য খোলা রয়েছে, আপনাকে কোম্পানি কোড এখানে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে দিন কোম্পানি কোড। ডকুমেন্ট ডেট, আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করুন, ডান দিকে ডেবিট এবং ক্রেডিট টোটাল অ্যামাউন্টগুলো রয়েছে, ঠিক আছে? আর এখানে একটা ইয়ালা বাটন কশন হয়ে রয়েছে, এখানে হচ্ছে এটা শো করছে। ওকে, এখানে আপনি জিএল অ্যাকাউন্টটা চুজ করুন। D/C থেকে ড্রপডাউনে যান, ডেবিট অ্যামাউন্ট দিয়ে দিন। এবার হচ্ছে এখানে আমি টেক্সট আমি ঢুকছি না, আবার ধরুন ক্রেডিটটা আপাতত পরে টেক্সট ফেক্স দেবেন। আপনি ক্রেডিট করুন ড্রপডাউন থেকে ব্যাঙ্ক, ওটা তো ম্যানুয়ালি করতে পারবেন আপনি, কোনো অসুবিধা নেই। দেখিয়ে দিচ্ছে কোনখান থেকে টেক্সট দেবেন। ব্যাঙ্ক দিন, এখানে ব্যাঙ্কটা ক্রেডিট হবে, ক্রেডিটটা চুজ করুন। কারণ এখানে একবারে হয়ে যাচ্ছে কাজটা, জন্য ইজি অ্যাক্সেস বলা হয়েছে এটাকে, ঠিক আছে? এখানে ধরুন আপনি স্টারও দিতে পারেন, আপনি 250 লিখতেও পারেন, যেটা ইচ্ছা। এবারে হ্যাঁ, এবার ধরুন এখানে একটা ভ্যালু ডেটের যে ব্যাঙ্কে দিই না, এই ফিল্ডটা ভেতরে ঢুকে যায় না, রাইট সাইডে। এই জন্য আমরা কী করি, এবার এন্টার মারুন একটা, মানলাটা এরর দিয়ে ও দেখে দেবে। দেখুন এর কী বলছে, অ্যান এন্ট্রি রিকোয়ার্ড ফর দ্য ভ্যালু ডেট। তো ভ্যালু ডেট ফিল্ড এখানে আছে, তখন আপনি কী করুন, এই যে রাইট যে একটা একবার শুধু ক্লিক করবেন, তাহলে ও এখানে চলে আসবে। এবার এখান থেকে ভ্যালু ডেট চুজ করে নিন। ডান দিকে ভ্যালিডেট পরের ফিল্ডে যে টেক্সট ফিল্ড, সে এখন দেওয়ার দরকার নেই, এন্টার করুন। যেই এন্টার করলেন দেখুন এখানে এটা গ্রিন হয়ে গেল, দেখুন 250 সকল আছে। এখানে একটা সিমুলেট, ওখানেও সিমুলেট অপশন আছে, কিন্তু ওখানে সিমুলেটে কোডটা শো করে না, বাট এখানকার সিমুলেটটা বেশ সুন্দর শো করে। সিমুলেট মানে হচ্ছে মেশিনকে দেখা, বলা যে আমার ঠিক আছে কিনা এন্ট্রি। সিমুলেশন, ডকুমেন্ট পোস্টিং, সেখানে এটা সিমুলেট করে দেখুন এখানে। হলো ক্লিয়ার, পোস্ট করে দিন, হয়ে গেল পোস্ট। আপনি এটা নিজে পোস্টিং করে দিন। এবার ডিফারেন্ট জিএল, অন্যটা জিএলে করবেন, মানে এক্সপেন্ডিচার পরের দিকে জিএল, লাস্টের দিকে জিএল। হ্যাঁ, পারচেজ বোধহয় লাস্টে ছিল, দেখুন তো। স্টাফ ওয়েলফেয়ারই দিন, হ্যাঁ স্টাফ ওয়েলফেয়ারই দিন, হ্যাঁ। হয়ে গেল। এবার আমরা দেখব যে এটা ডিসপ্লে করব যে স্টেটমেন্ট ফরম্যাটে, ঠিক আছে? FBL3N রিপোর্টিং, FBL3N।
এখানে আপনাকে বলছে জিএল চুজ করার কথা। ধরুন আপনি এখানে একটা পার্টিকুলার জিএলকে চুজ করলেন, এখানে ধরুন ব্যাংকের জিএলটা চুজ করলেন, ব্যাংকের জিএলটা নেবেন, এখানে সবসময় তো অল আইটেমসটা রাখবেন, ঠিক আছে, করে এটা এক্সিকিউট বাটন ক্লিক করলেন। আপনি যে জিএলগুলো পোস্ট করেছেন সব দেখিয়ে দিল আপনাকে, ঠিক আছে। এই যে অ্যাসাইনমেন্টটা হচ্ছে কিন্তু আমরা শর্ট কি, হ্যাঁ ঠিক আছে, শর্ট কি আপনাকে সব দেখিয়ে দিয়েছে, শর্ট কি যেরকম হয়েছে। এবার ধরুন কোনো একটা পার্টিকুলার জিএলের উপর এই পোস্টিংয়ের উপর ডবল ক্লিক করে ঢুকলেন আপনি, এখানে আমরা ঢুকছেন, এখান থেকে দেখলেন আপনি দেখতে পাচ্ছেন কি এন্ট্রি করেছেন, আবার বেরিয়ে গেলেন। এখানে এই যে বাটনটা আছে এইখানে যদি এই হেডারে যদি ক্লিক করেন তাহলে এই এন্ট্রিটা কবে হয়েছে, 25 কটার সময় হয়েছে, 8:03, কে করেছে, না এসএপি ইউজার করেছে, কোন টেবিলে স্টোর হয়েছে, বিকেপি অ্যাপস টেবিলে স্টোর হয়েছে, এভরিথিং এখানে দেওয়া আছে, ঠিক আছে, সব দেওয়া আছে, সব কি সব FB01টা কি হচ্ছে স্ট্যান্ডার্ড টি কোড ফর দ্য জিএল পোস্টিং। এই FB01টা হচ্ছে F-02 বলুন, FB50 বলুন, সবারই সেম, সবার জন্য FB01। FB01 দিয়েও করা যায়, কিন্তু FB01-এর প্রবলেমটা কি হচ্ছে, যখন আমরা কোনো পোস্টিং এটা দেখায় না, আপনাদের দেখাচ্ছি করে পরে, ঠিক আছে, আগে এটা দেখে নিন। তো সেই জন্য আমরা FB01 দিয়ে করি না, কিন্তু অনেক সময় রিয়েল টাইম FB01 দিয়ে এন্ট্রি করে, ওকে। তো সেম টি কোড, FB01 যে ফাংশন সবারই একই ফাংশন, ওকে। কন্টিনিউ। 10,000 তো টি কোড আছে না, অনেকটি এক আছে, এটা বোঝা গেল। এবার একটা জিনিস হ্যাঁ বলুন, জিএলটা ভিউতে একবার যাচাই, কোনটা ভিউতে সেই এই যে অ্যাসাইনমেন্ট নাম্বারটা যেটা দেখাচ্ছে, হ্যাঁ এটা স্যার আমরা ওখানে শর্ট কিতে আমরা পোস্টিং ডেট দিয়েছিলাম, ঠিক আছে, পোস্টিং ডেট দিয়েছিলাম। হ্যাঁ, তো পোস্টিং তো আপনার এই ডেটে হয়েছে না, 25 তারিখে সব কটা পোস্টিং হয়েছে না। এইটা বলতে শর্ট কি মানে অ্যাসাইনমেন্ট নাম্বারটা, আমি কি বলেছিলাম যে শর্ট কি আগের দিন কি বলেন যে একটা অ্যাসাইনমেন্ট নাম্বার জেনারেট করে, কি জেনারেট করবে দ্যাট ইজ ডিপেন্ড আপন আস, আমরা কি শর্ট কি চুজ করছি তার উপর, ঠিক আছে। হলো এটা স্যার এইখানে ধরুন শর্ট কিতে আমি ধরুন এবার ধরুন আমি কোনো চেকের নাম্বার যদি ওখানে থাকে সেটা চুজ করে সেটা ওখানে উঠে যাবে, সেখানে এইখানে চলে আসবে। রাইট রাইট রাইট, ওকে। তো এবার হচ্ছে যে এটা হয়ে গেল, এখানে আপনি এখানে ডকুমেন্টেড চুজ করলে ডকুমেন্টেড চলে আসবে ওখানে, ওকে, হয়ে গেল এটা। তো এবার ধরুন এই যে জিএলটা আপনি যদি মনে করেন সব জিএল দেখবেন, তখন এখানে এইটাকে নাম্বার দেওয়ার দরকার নেই, বা নাম্বার দিলে প্রথম থেকে শেষ পর্যন্ত নাম্বার দিতে হবে। তো না দিয়ে নাম্বার না দিয়ে তুমি এখানে সিলেক্ট করলেন, ওনাকে সব জিএল চলে এলো, ডিসপ্লে করলো, ঠিক আছে, ক্লিয়ার, সব জিএল চুজ করলো। তা আপনি চাইছেন এখন দেখুন 1, 2001 আর 2004 তিনটে জিএলকে ডিসপ্লে করতে, ঠিক আছে। তাহলে কী করে তিনটে এগুলো করবেন, ফর্ম 2 তো করতে পারবেন না, তখন আপনি এই যে রাইট বাটনটা যেখানে যাবেন, গিয়ে এইখানে আপনি এখান থেকে জিএল ড্রপডাউন থেকে গিয়ে আপনি এখানে চুজ করবেন, এখানে ধরুন 1, তারপর ধরুন করলেন হচ্ছে 2002 করলেন, হয়তো 2002 আছে কি, আমার তো মনে হয় নেই, 2002 নেই মনে হয় কোনো কিছু, যাই হোক না থাকলে আসবে না, 2004 হলো, এক্সিকিউট করলাম, ঠিক আছে, করে এখানে এক্সিকিউট করে দিলাম। দেখুন এখানে আমরা রিপোর্টে চলে আসছে 1 আর 2002 নেই যেহেতু আসেনি, সে 2004 চলে এলো, ঠিক আছে। এইটা হচ্ছে সিস্টেম, ওকে। এটা হচ্ছে ডিসপ্লে সিস্টেমে, যেটা আপনার স্টেটমেন্ট ফরম্যাটে আছে। এবার যদি অ্যাকাউন্টিং ফরম্যাটে, ব্যালেন্স ফরম্যাটে দেখতে চাই, সেটা হচ্ছে করুন FS10N /N FS10N /N FS10N N 10N N for not /N FS10N হলো, এটা রয়েছে 1 নম্বর জিএলটা, দেখুন এবার এক্সিকিউট করুন। হলো, এই ক্রেডিট ডেস্ক, এখানেও যদি আপনি ডবল ক্লিক করেন, এখানে টোটাল এইগুলো এলো, এখানেও যদি ডবল ক্লিক করে ঢোকেন তাহলে এখানে দেখতে পেয়ে যাবেন ওই যা যেমন, ঠিক আছে। হ্যাঁ, ডেবিট ক্রেডিটের যে অ্যাকাউন্টিং ফরম্যাট আছে সেটা দেখার জন্য, ঠিক আছে, ক্লিয়ার। এটা ভালো করে রাখবেন, কোম্পানি করে প্র্যাকটিস, ঠিক আছে, ওকে। স্যার আরেকটা জিনিস স্যার বলছি, আপনার যে ইউটিউব বলছিলেন ওটা স্যার কিভাবে মানে কোনো নোটিফিকেশন কিভাবে দেখব, সার্চ করে আপনি আমার ইউটিউব চ্যানেল হচ্ছে এসএপি ট্রেনিং ইন কলকাতা, ঠিক আছে, ওখানে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আমার কাছে সবকটা ভিডিও চলে যাবে, ঠিক আছে। আর স্যার বলছি আজকে আমি আপনার ফিজটা আমি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে।